ব্রাদারহুড, তাই তো? কবিতাটার নাম হচ্ছে ব্রাদারহুড, আর এটা লেখক হচ্ছে অক্টাভিও ফাজ। ঠিক আছে, ব্রাদারহুডের নামের সঙ্গে তাকে একটা কথা আরো মোটা করে লিখে দিয়েছে, হোমেজ টু ক্লডিয়াস টলেমি। পি এর উচ্চারণটা হবে না, পি এর উচ্চারণটা সাইলেন্ট, টলেমি। যেমন সুনামি, সাইকোলজি ক্ষেত্রে পি এর উচ্চারণটা কি হয়, সাইলেন্ট থেকে যায়, এখানেও পি এর উচ্চারণটা সাইলেন্ট, তো এটা উচ্চারণটা হবে টলেমি। তা এটার মানে কি, ব্রাদারহুড কথাটার মানে কি, ভ্রাতৃত্ববোধ। ঠিক আছে, আর হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। ঠিক আছে, হোমেজ মানে শ্রদ্ধাঞ্জলি। আর ক্লডিয়াস টলেমি কে, তোরা শুনিলে। ক্লডিয়াস হচ্ছে একজন গ্রিক আর কি থিঙ্কার বলতে পারিস, কিনা ছিল, দার্শনিকও ছিল, তারপরে তোর অ্যাস্ট্রোলজার ছিল। ঠিক আছে, তারপরে লেখকও ছিল, মানে তখনকার দিনে একজন বলতে পারিস উন্নত মানের বুদ্ধিজীবী। ঠিক আছে, গ্রিক সভ্যতার, গ্রিক রোমান সভ্যতার যে সময়কার, হ্যাঁ, আগে তো গ্রিক সভ্যতা, তারপর তো রোমান সভ্যতা, তো গ্রিক সভ্যতার আমলে ও একজন সেই বিখ্যাত অ্যাস্ট্রোনমার। এই যে তোরা জানতিস এর আগে, মানে এখন ধর আমরা কি জানি, এখন জানি আমরা সূর্য চারপাশে পৃথিবী ঘুরছে, কিন্তু এর আগে মানুষ কি জানতো, যে না, তোর পৃথিবী স্থির, পৃথিবীর চারপাশে কে ঘুরছে, সূর্য ঘুরছে। এইটা আমরা আমরা আগেকার লোকে জানতো, বিশেষ করে যখন প্রথম এটা কে ব্যাপারটা বলেছে, প্রথম আমরা বলেছে সেটা হচ্ছে কোপার্নিকাস, তারপরে গ্যালিলিও। তো গ্যালিলিও, কোপার্নিকাস এরা যখন বলার পর মানুষ জানতে পারলো, কিন্তু তার আগে এই ব্যাপারটা শুনতো কার শুনে না, টলেমিস ব্যাপার। টলেমি কিন্তু ফার্স্ট ইঙ্গিত করেছে, ভুল দেখিয়েছে, কিন্তু ভুল দেখা বা ঠিক দেখা সেটা নিয়ে তো আলোচনার একটা জায়গা তো করে দিয়েছে, বুঝতে পারছিস? আমি তোদের যদি কোনো একটা ভুলভাল কিছু একটা পড়াই, ঠিক আছে, তোরা যদি সেইটা নিয়ে থিঙ্কিং করতে শুরু করে দিস, সাপোজ সেটা যদি তোরা থিঙ্কিং করতে শুরু করে দিস, আমার ভুলটা ধরার জন্য তোরা যদি চিন্তা করতে শুরু করে দিস, তাহলে কি হবে, তোর অ্যানালাইসিস হবে, এবং অ্যানালাইসিস করতে 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 দেখবি ঠিকটা বেরিয়ে এলো, ঠিকটা বেরিয়ে এলো, কিন্তু তোর এর আগে কিন্তু এটা তুই চিন্তায় আনিসনি। আমি একটা ভুল কথা বললাম বলে তুই ওই কথাটা নিয়ে চিন্তা করেছিস। যদি ভুল কথাটা যদি নাও বলতাম, তাহলে চিন্তাই করতিস না, ওই লাইনে তো মাথাটা যেতই না। একটা ভুল চিন্তার কথা বলেছে বলে সেখান থেকে সঠিক চিন্তার কথা বেরিয়ে এসছে পরবর্তীকালে। এখন আমার মডার্ন থিওরি কি, যে না, সূর্য স্থির নয়, সূর্য ঘুরছে। হ্যাঁ, তো এইটা এখন যে পৃথিবীও ঘুরছে, সূর্যও ঘুরছে, এইগুলো যেমন যেমন সূর্যের চারপাশে পৃথিবীগুলো মানে গ্রহগুলো ঘুরছে, তেমনি সূর্য কি করছে এখন, ব্ল্যাক হোলের চারপাশে ঘুরছে। ঠিক আছে, এবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কিছু আজকে আমরা জানতে পেরেছি, তাও খুব সামান্যই জানতে পেরেছি। তাহলে এই যে টলেমি, সে কিন্তু ফার্স্ট এই কথা বলেছে, তাই ওকে অবশ্যই একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া দরকার। সেই জন্য কিন্তু এই হিসাবে ও কিন্তু কোনো খারাপ লোক ছিল না, ভিলেন ছিল না, ও ছিল একজন সত্যি চিন্তাবিদ, ও ওর মতো বলে গেছে। ঠিক আছে, এবং সেই জন্য ওকে শ্রদ্ধাঞ্জলি হিসাবে এটা দেওয়া হয়েছে। এমনকি টলেমি বলা, তোরা একটা বলতো টলেমির সঙ্গে একটা কথা বলি, বাইবেলেও কিন্তু প্রথম এটা বলা হয়েছে, কোপার্নিকাস গ্যালিলিওকে কেন হত্যা করা হয়েছে, কেন শাস্তি দেওয়া হয়েছে, কারণ বাইবেলেও ওই রকমই কিছু কথা বলা হয়েছে। বাইবেলে কিন্তু স্পষ্ট করে বলেনি যে সূর্য স্থির, পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, এইভাবে স্পষ্ট করে বাইবেল বলেনি, কিন্তু সেইভাবে কোনো লাইন স্পষ্ট করে লেখা নাই, কিন্তু কথাটা এমনভাবে বলা আছে বাইবেলে যে মনে হচ্ছে যেন এই কথাটাই বলছে, যে পৃথিবী স্থির আর তার চারপাশে সূর্য ঘুরছে। কেন এই কথাটা মানুষ কেন বুঝতে পেরেছে, কারণ হচ্ছে, কারণ সেখানে বলা আছে যে সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়। যেমন আজও আমরা বলি যে সকালবেলায় সূর্য ওঠে, সন্ধ্যেবেলায় সূর্য অস্ত যায়। অ্যাকচুয়ালি তুই কি সাইন্টিফিক্যালি কি সূর্য কি ওঠে নাকি সূর্য অস্ত যায়, বল? কোনোটা হয়? কোনোটাই হয় না। তো সেই রকমই বাইবেলে বলা আছে। তো তাতে আমার দৃষ্টিতে কি মনে হচ্ছে, আমরা কি ভাবছি যে না, সূর্য যেন সকালবেলায় পৃথিবী চুপচাপ দাঁড়িয়ে আছে, সূর্য সকালবেলায় উঠছে, উঠে সারাদিন পাক খেয়ে সন্ধ্যেবেলায় অস্ত যাচ্ছে, এই হচ্ছে সূর্যের কাজ।
তো এইটা আপাত দৃষ্টিতে যেমন বলে বাইবেলে এরকম কথা লেখা আছে, বাইবেলের কথা এইভাবে লেখা আছে, তো তখন মানুষের বিশ্বাস হয়ে যায় যে না, যে সূর্য সূর্য ঘুরছে আর পৃথিবী স্থির। তা বাইবেলের কথা যখন অস্বীকার করে কোপার্নিকাস বা গ্যালিলিও, তখন তার উপর তো অত্যাচার হবেই। ধর্মের বিরুদ্ধে যেই বলেছে আজ পর্যন্ত তার কপালে কষ্ট গেছে, ভীষণ কষ্ট। ধর্মের বিরুদ্ধে বলা খুব কঠিন। আজকে যদি কেউ বাইবেলের বিরুদ্ধে দেখ, একসময় এরকম বিরুদ্ধে কথা বলে তার জন্য কত কষ্ট। আজকে যদি কেউ বিভিন্ন ধর্মগ্রন্থ যেগুলো আছে, হ্যাঁ আমি নাম করছি না, বিভিন্ন ধর্মগ্রন্থ যেসব আশপাশে ছড়িয়ে আছে, সেই ধর্মগ্রন্থের কোনো একটা বিষয় কেউ যদি বিপক্ষে কিছু বলুক যে এটা ধর্মগ্রন্থে এটা ভুল কথা লেখা আছে, তার বাড়ি জ্বালিয়ে দেবে বা তাকে আক্রমণ করবে। তো বিভিন্ন ঘটনাগুলো দেখি মাঝে মাঝে খবরের কাগজে আসে, ঠিক আছে। তো এগুলো হয়, কিন্তু এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যে ধর্মটাকে সেটাকে ধর্মের জায়গায় রেখে দেওয়া দরকার, বিজ্ঞানকে বিজ্ঞানের জায়গায় রেখে দেওয়া উচিত। তাই বিজ্ঞানের কোনো বিষয়কে বাধা দেওয়া উচিত না, সে আপন ইতে চলবে, ঠিক আছে। আজও কত ধর্মের মানুষ বিশ্বাস করে না যে পৃথিবী, আমাদের প্রাচীন মানুষ কি ছিল, বাঁদর ছিল। এটা কত ধর্মের মানুষ এখন বিশ্বাস করে না। তারা ভাবে যে সেই অ্যাডাম এবং ইভ থেকে মানুষের সৃষ্টি হয়েছে, যেটা তোদেরকে আমি সেই গল্পটা বলেছিলাম, ঠিক আছে, মনে আছে বাইবেলের গল্প, অ্যাডাম এবং ইভ থেকে তৈরি হয়েছে মানুষ, আদম, হ্যাঁ, সেই নলেজ অফ ট্রি মনে আছে। তো এইভাবে এখনো মানুষ বিশ্বাস করে আসছে যে ওইভাবে মানুষের সৃষ্টি হয়েছে। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি ও কথা বলে? বিজ্ঞান বলে না। বিজ্ঞান বলে যে মানুষ সৃষ্টি সেই বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, অভিযোজন বিবর্তনের মাধ্যমে। বেশ, এবার চলে এইখানে। তো এই ধর্মের বিরুদ্ধে যখনই কথা বলেছে তার কিন্তু বিরাট একটা প্রভাব কিন্তু সমাজে পড়েছে। বেশ, আজকে যে আমরা কবিতাটা পড়ব, এই কবিতাটা কিন্তু একটা খুব ফিলোসফিক্যাল কবিতা, খুব আধ্যাত্মিক একটা কবিতা। হ্যাঁ, আধ্যাত্মিক কবিতা। দেখ, কবির লেখক হচ্ছে কি অক্টাভিও ফাজ লাজোনো, ঠিক আছে, লোজানো, ঠিক আছে। ওয়াজ এ মেক্সিকান রাইটার, একজন মেক্সিকান রাইটার অফ গ্রেট রিনাউন অফ 19th সেঞ্চুরি, ঠিক আছে। মেক্সিকান মানে মেক্সিকো রাইটার, বল মেক্সিকো, মেক্সিকো, হ্যাঁ দেখ, নামটা প্রিন্টিং মিস্টেক আছে, ওটা অক্টাভিও ফাজ লোজানোই হবে, ঠিক আছে। এই দেখ, ওয়াজ এ মেক্সিকান রাইটার, মেক্সিকান রাইটার, ব্রিটিশ রাইটার বা আমেরিকান রাইটার নয়। তাহলে মেক্সিকান দেশের ভাষা ছিল স্প্যানিশ, মানে ওখানকার স্প্যানিশ, এটা ল্যাটিন আমেরিকার একটা দেশ, ঠিক আছে। তো ল্যাটিন আমেরিকাতে ইংলিশটাই বেশি ফ্লারিশ হয়েছে, কিন্তু কিছু কিছু দেশে ইউরোপে বিভিন্ন জাতি গিয়ে তখন বসবাস করতে শুরু করে। তো মেক্সিকানে তোর ওরা কিন্তু স্প্যানিশ ভাষাটা কিন্তু অ্যাডপ্ট করেছিল, যার জন্য ওখানে স্প্যানিশ ভাষা বেশি প্রচলিত। সেই জন্য কবিও কিন্তু স্প্যানিশেই কিন্তু কবিতাটা লিখেছিল, ঠিক আছে। পরবর্তীকালে এটা ট্রান্সলেট করে এটা ইংলিশে ছাপা হয়, ঠিক আছে, বা ইংলিশ ভাষায় এটাকে ট্রান্সলেট করা হয়। The recurring theme of this poetry is philosophical speculation about nature of time and love. হ্যাঁ, তার কবিতার বিষয়বস্তুগুলো কি, সব দার্শনিক ব্যাপার থাকে, এবং এখানে নেচার এবং টাইমের ব্যাপারগুলো থাকে। সরি, নেচার অ্যান্ড লাভ অ্যান্ড নেচার অফ টাইম, তারপরে লাভ, এইগুলো নিয়ে আলোচনা করা থাকে, ঠিক আছে। অ্যাবাউট নেচার অফ টাইম অ্যান্ড লাভ, এইগুলো তার কবিতার বিষয়বস্তু হয়। তার বিখ্যাত লেখাগুলো হচ্ছে, দেখ এইগুলো, দ্য সানস্টোন, দ্য বাউ অ্যান্ড দ্য লায়ার অ্যান্ড দ্য ল্যাবিরিন্থ অফ সলিটিউড, এগুলো তার বিখ্যাত বিখ্যাত লেখা, ঠিক আছে। আচ্ছা শোন, এই যে কবিতাটা, এটা সামারিটা বলা আছে, এটা আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবো, সুতরাং এটাকে করার দরকার নাই, পড়ার দরকার নাই, একবারে শেষে জানবো। আর কবিতার নাম কি ব্রাদারহুড, তাই তো। ব্রাদারহুড কথাটা বাংলা মানে ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ এইরকম নামটা কেন দিল, তো কবিতাটা শেষে গিয়ে আমরা এটা আলোচনা করে দেবো যে ব্রাদারহুড কেন নামটা দিয়েছে, ঠিক আছে। দেখ,
কবিতাটা খুব সহজ, প্রথমে লাইনে মানেটা বলে দিই, তারপরে এর অন্তর্নিহিত অর্থগুলো হচ্ছে বা এই ব্যাখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ফিলোসফিক্যাল মিনিংটা খুব ইম্পর্টেন্ট। এমনিতে কবিতাটা, হ্যাঁ, এমনিতে এটার কোনো ইয়ে নেই, মানে এমনিতে এখানে কোনো রকম মানের দিক দিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু এই ফিলোসফিক্যাল কথাগুলো মাথায় ঢুকবে কিনা সেটা দেখ। ঠিক আছে, দেখ প্রথমে লাইনে মানেগুলো পড়িয়ে দিচ্ছি, জাস্ট এমনি বাংলা করে মানেগুলো পড়িয়ে দিচ্ছি, তারপরে ইনার মিনিংটা বা ব্যাখ্যাগুলো আমি পড়ে আসছি। দেখ, আই এম এ ম্যান, আমি একটা মানুষ, লিটিল ডু আই লাস্ট, খুব কম সময়ে আমি বেঁচে আছি। ঠিক আছে, দ্য নাইট ইজ এনরমাস, রাত্রিটা বিশাল বা ব্যাপক, এনরমাস ব্যাপক, বাট আই লুক আপ, কিন্তু আমি উপরের দিকে তাকালাম। দ্য স্টার রাইটস, তারা লেখে, তারাগুলো লেখে। আননোয়িং মানে অজান্তেই, আই আন্ডারস্ট্যান্ড মানে অজান্তেই আমি বুঝতে পারি। ঠিক আছে, বা অজান্তেই বলতে পারিস, বা না জেনেই আমি বুঝতে পারি। আই অ্যাম টু রিটেন, আমাকেও লেখা হয়, আই অ্যাম টু রিটেন আমাকেও লেখা হয়। অ্যাট দিস ভেরি মুমেন্ট, ঠিক এই মুহূর্তে, সামওয়ান স্পেল মি আউট, কেউ আমার কথা বলছে বা কেউ আমার কথা লিখছে। ঠিক আছে, স্পেলস আউট মানে বলা, কেউ যেন আমার কথা বলছে। এই হলো কবিতা। তো এই কবিতা পড়ে কিছু হয়তো মাথায় ঢুকলো না, সবই মাথার উপর দিয়ে বেরিয়ে গেল যে কি বললো কবি। হ্যাঁ, আমি একটা মানুষ, খুব কম দিন আছি, আমি ওপর দিকে তাকালাম, হ্যাঁ, রাত্রিটা বিশাল, হ্যাঁ, তারপর বলছে তারারা লিখে, আমি না বুঝেই সেটা বুঝতে পারছি, না জেনে সেটা বুঝতে পারছি, আমাকেও লেখা হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে সামওয়ান, কেউ এটা পড়ছে বা বুঝছে। ঠিক আছে, তাহলে এই কবিতাটার এবার আমি লাইন বাই লাইন অ্যানালাইসিস আসছি। অ্যানালাইসিসগুলো যদি মাথায় ঢোকাতে পারিস খুব ভালো কবিতাটা। দেখ, আই অ্যাম এ ম্যান, আমি একটা মানুষ, এখানে ওর অস্তিত্বটাকে বোঝাচ্ছে। একটা গরু, ছাগল, ভেড়া বা বিভিন্ন জীবজন্তু যেগুলো আছে, তারা কখনো এটা ফিল করে না আই এম এ গরু, আই এম এ যা কিছু। ঠিক আছে, তো গরু, ছাগল, ভেড়া, তারা সেই ফিলিংসটা নেই তাদের। হ্যাঁ, এই ফিলিংসটা সব থেকে আবার আছে কিনা সেটা আমরা জানি না। এই আছে কিনা একটা পাখি বা জীবজন্তু, এটা তো আমরা জানি না, আমরা তো ওই মাইন্ড লেভেলে যেতে পারি না। এমনিতে ব্রেন ওদের অত কমপ্লেক্স নয়, ওদের ব্রেন খুবই সিম্পল। একমাত্রই মানুষেরই ব্রেন এমন একটা জায়গায় আছে যে থিঙ্কিং করতে পারে নিজেকে নিয়ে, নিজস্ব সেলফ নিয়ে, নিজের সেলফ কনসাস নিয়ে ভাবতে পারে, যেটা মানুষ ছাড়া এই সেলফ কনসাসনেস অন্য কোনো জীবজন্তু কিন্তু আর নাই। ঠিক আছে, এটা আমরা ভাবি, আমি জানি না এটা ঠিক ভাবে কিনা, কিন্তু এটা কথা যে এই এক্সিস্টেন্স, হ্যাঁ, এই এক্সিস্টেন্স বা সেলফ কনসাসনেসের ব্যাপারটা মানুষের বেশি। ঠিক আছে, আজকে আমরা ধর এআই যুগে বাস করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি, হ্যাঁ, কম্পিউটারের যুগে বাস করছি। কম্পিউটার বলতে পারছি না, কম্পিউটার তো মানুষের অনেক কাজ করে দিচ্ছে, তাই না? রোবট মানুষের অনেক কাজ করে দিচ্ছে, কিন্তু ও কি বুঝতে পারছে যে আই এম কম্পিউটার? ঠিক আছে, এটা বুঝতে পারছে কি? বুঝতে পারছে না। কিন্তু হ্যাঁ, এআই যুগে এখনকার যে যেমন চ্যাট জিপিটির মতো যে এআই যেগুলো এসছে, সেগুলো বলে দিচ্ছে যে হু আর ইউ, ওকে প্রশ্ন করবি, ও বলছে আই এম চ্যাট জিপিটি, তারপরে আমাকে এই বানিয়েছে, সে তার ডিটেলস বলে দিচ্ছে। কিন্তু মানুষের থেকে পার্থক্য কোথায়? ওকে যা জিজ্ঞেস করবি সেটা উত্তর দিচ্ছে, সমস্ত প্রবলেম সলভ করে দিচ্ছে, কিন্তু তার মধ্যে ওর মধ্যে কি নেই? ওর মধ্যে ইমোশন নেই, ওর মধ্যে আবেগ নেই, ওর এক্সিস্টেন্সও ফিল করতে পারে না, ওর নিজের এক্সিস্টেন্সকেও ফিল করতে পারে না। আমি আমার নিজের এক্সিস্টেন্সটাকে ফিল করতে পারছি, হ্যাঁ, এইটা কিন্তু ও ফিল করতে পারে না। এআই কিন্তু ওটা একটা রোবট, সে মানুষের মতো সব কাজ করে দেবে, কিচ্ছু বাকি রাখবে না। হ্যাঁ, কিন্তু রোবটের কেউ মারা গেলে তার দুঃখ, কেউ যে আনন্দ, এই ফিলিংসটা তার হবে না। ঠিক আছে, হয়তো এক সময় যদি আরো ওদের মধ্যে যদি সেই হিউম্যান ফিলিংস গুলো দেওয়া যায়, তাহলে হতে পারে সেটা তো ইন ফিউচার হতে পারে। এখনো কিন্তু সেই লেভেলে রোবট কিন্তু আসেনি, বা সেই লেভেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসেনি। ঠিক আছে, তো এরা কিন্তু এরকম অবস্থা। তাহলে মানুষের সেটা আছে, আমি মানুষ, এটা আর কি ফিল করতে পারি। ঠিক আছে, বেশ। তারপর দেখ,
তারপরে দেখ মানুষ বটে, কিন্তু মানুষ কিন্তু বিশাল কিছু নয়, বিশাল বড় একটা হুনু নয়, ঠিক আছে? দেখ আমরা মানুষ, বাট পরে দেখ লিটিল ডু আই লাস্ট। এইখানে কবির নম্রতা, না কত লোক আছে না দেখ নিজেকে বিরাট কিছু ভাবে, কবি কিন্তু হ্যাঁ তাদেরকে কি বলে, হুনু বলে, ওদেরকে আমরা ঠাট্টা করি, যে নিজেকে বিশাল বড় কিছু ভাবে না তাদেরকে আমরা লোকে ও একটা বিরাট বড় হুনু তাই বলি আমরা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা ঠাট্টা করে আমরা বলি। শোন, তো এখানেও ঠিক তাই, কবিরা বলছে কবি কিন্তু খুব নম্র ভদ্র, নিজে মানুষ ঠিকই আছে, কিন্তু আমরা অনেক মানুষ কি করি নিজেকে বিরাট কিছু ভাবি, হ্যাঁ, কিন্তু কবি নিজেকে বিরাট কিছু ভাবছে না, জাস্ট একটা মাইন্ড ভাবছে, এবং সেটাও পরের লাইনে যা বলেছে নিজেকে কতটা ভাবছে। লিটিল ডু আই লাস্ট, এই লাইনটা বিশাল সিগনিফিক্যান্ট, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে। লিটিল ডু আই লাস্ট মানে লাস্ট মানে লাস্টিং করা, বেঁচে থাকা, বলে না জিনিসটা বেশি দিন লাস্টিং করবে না, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, তাই আমরাও কিন্তু বেশি দিন লাস্টিং করবো না। আমি বেশি দিন লাস্টিং, এবার আমি বলছে আবার সেই সঙ্গে সমস্ত মানুষকেও বুঝিয়েছে, দেখ আমরা বেশি দিন লাস্টিং করবো, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, হ্যাঁ এই 50-60 বছর বা বড় জোর 100 বছর, তো এই 100টা বছর এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে কি বলতো একটা আলোর ঝলক মাত্র, যেখানে একটা পৃথিবীর মতো বা গ্রহ নক্ষত্রের মতো বা সূর্য তারা নক্ষত্র যেটা কোটি কোটি বছর ধরে আছে এবং আরো কোটি কোটি বছর থাকবে, ঠিক আছে, সেই তুলনায় কোটি কোটি হাজার হাজার কোটি কোটি বছর ধরে গ্রহ তারা নক্ষত্রগুলো আছে, তোরা জানিস, তো সেই গ্রহ তারা নক্ষত্রের কাছে আর তারা যা সাইজে বড়, হাজার হাজার কোটি গুণ বড়, সূর্যের থেকেও হাজার হাজার কোটি গুণ বড়, পৃথিবীর থেকেও হাজার হাজার কোটি গুণ বড়, সেই ব্যাপকতার কাছে আমার এই যে মাত্র 50 বছর, 60 বছর বা 100 বছরের জীবন, সেটা একটা ঝলক মাত্র, একটা ঝলক, একটা পলক, একটা ঝলকের থেকেও কম না। তাই বলছে লিটিল টু আই লাস্ট, খুব সামান্য দিন আমি থাকবো, আছি, বেঁচে আছি, আমি একটা মানুষ, এটা খুব সামান্য দিন আমি আছি, বোঝা গেল? দ্য নাইট ইজ এনর্মাস, রাত্রি যেটা হচ্ছে বিশাল, এই রাত্রির দুটো কথা, দুটো তাৎপর্য আছে, আর রাত্রিটা হচ্ছে বিশাল, অর্থাৎ আমি যদি দিনের আলো হয়, সেই আলোটা সামান্য এক পলক, এক ঝলক, বিদ্যুতের ঝলকের মতো একটা ঝলক, বুঝতে পারছিস? আর তারপরে যে অন্ধকার থাকে, বিদ্যুতে এক ঝলক দিল, তারপরে যে অন্ধকার, সেই অন্ধকারটা কিন্তু বিশাল, ঠিক আছে? এবার এই অন্ধকারটা দুটো জিনিসকে বোঝাচ্ছে, এক হচ্ছে পৃথিবীর চারপাশের যে জগৎটা, সেটা তো অন্ধকার, অন্ধকারে সেটা কত ব্যাপকতা, তারাগুলোকে এত অন্ধকার, ওই অত কোটি কোটি হাজার গুণ বড় তারাগুলোকে কি লাগে, পিটি 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 লাগে, তাই তো? সব মনে হয় যে এক একটা হাত দিয়ে খাপড়ে লিবি দেওয়া যাবে, তাই মনে হয় আমাদের এখান থেকে কি মনে হয়, তাই না? মানে ফু দিয়ে লিবি দেওয়া যাবে, তাই মনে হয় তো? তো সেই তার মানে অন্ধকারের ব্যাপকতাটা কতটা বোঝ, ভাব, অত বড় বড় তারা, তার থেকে অন্ধকারটা কত বেশি, ঠিক আছে? তো অন্ধকারের ব্যাপকতাটা আরো বেশি। আবার আরেকটা জিনিস দেখ, এখানে অন্ধকার কিসের প্রতীক? অন্ধকার হচ্ছে ইগনোরেন্সের প্রতীক। অন্ধকার কিসের প্রতীক? ইগনোরেন্সের প্রতীক। তো ইগনোরেন্স মানে কি? মানে না জানা, অজ্ঞতা বলা হয়, তাই তো? এই আমাদের ইগনোরেন্সটা প্রচুর, আমরা এখন এই কম্পিউটারে চ্যাটজিপিটি হাজার হাজার সব আবিষ্কার করে ফেলেছি, মহাকাশে আমরা স্যাটেলাইট পাঠিয়েছি, তারপরে ধর চাঁদ পর্যন্ত যেতে পেরেছি, মঙ্গল পর্যন্ত যেতে পেরেছি, এইটুকু কিন্তু খুবই সামান্য বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জ্ঞানের জায়গা, সেই জ্ঞানের আমাদের জ্ঞানটা মাত্র সীমিত, এই সামান্য একটু জ্ঞান, আর এই সামান্য জ্ঞান দিয়ে আমরা কত বড়াই করি। 4 পাতা বইয়ের জ্ঞান থাকলেই মনে হয় বিরাট শিক্ষিত এক ব্যক্তি চলে এসেছি, তাই মনে হয়, আবার বিরাট বড় বিজ্ঞানী হয়ে গেছে, তাই মনে হয়। কিন্তু যারা সত্যি করে বিজ্ঞানের জগতে থেকেছে, যারা সত্যি করে মানুষ, তারা জানে যে জ্ঞানের জগতে আমরা খুব সামান্যটাই জেনেছি। নিউটন বলেছে আমি সমুদ্রের ধারে কয়েকটা কোটিং নিয়ে খেলা করে গেলাম, কয়েকটা ঢেলা নিয়ে খেলা করে গেলাম, এই বিশাল সমুদ্রের মাঝে আমি 4-5টা ঢেলা নিয়ে খেলা করে গেলাম। তা ওর মতো বিজ্ঞানী সে বলছে 4-5টা ঢেলা নিয়ে খেলা করে গেলাম, তাহলে বোঝ, তাহলে জ্ঞানের যে পরিধিটা,
সেটা কতটা, যেটা আমাদের কাছে কি অজানা। তো সেই জন্য বলছে নাইট ইজ ইনর্মাস। বল কথাটা কি বুঝতে পারলি? বুঝতে পারছিস ক্লিয়ার জিনিসটা? তাহলে আমাদের অজ্ঞতা বা বাইরের যে জগৎটা সেইটা বিশাল, আর আমরা খুব সামান্য, তাই না? বুঝতে পারছিস তো? তারপর দেখ, বাট আই লুক আপ, কিন্তু আমি তাকিয়ে দেখলাম। আমরা জানি কম, আমরা জাস্ট একটা মানুষ, কিন্তু তবু আমাদের মধ্যে কি আছে বলতো? জানার প্রচুর আগ্রহ আছে। এই জানার আগ্রহ থেকেই প্রাচীন কাল থেকে মানুষ আকাশে গিয়ে তাকিয়েছে, যে ভেবেছে কি করে এগুলো হচ্ছে, নিশ্চয় কেউ আমাকে এইভাবে তৈরি করছে বা আমাকে এইভাবে চালিত করছে। নিজের নিজের আমি কেন, কি জন্য আমাকে এখানে পাঠানো হলো, আমি কে আমাকে এখানে পাঠালো, এই নানান প্রশ্নের উত্তর খোঁজার জন্য মানুষের প্রাচীন কাল থেকে, বিশেষ করে এই ভারত, তারপরে আরব, এই সমস্ত দেশের লোকেরা আজীবন আকাশের দিকে তাকিয়েছে খুব বেশি করে। এরা এই দুটো জায়গা কেন আকাশের দিকে বেশি করে তাকিয়ে জানিস তো? কারণ আমাদের এই দুটো জায়গা থেকে না আকাশটা খুব ভালো করে দেখা যায়, পরিষ্কার দেখা যায়। তুই ইউরোপের কান্ট্রিগুলোতে একটু শীত প্রধান দেশ, ম্যাক্সিমাম সময় মেঘাচ্ছন্ন থাকে, বা একটু হাওয়া অতটা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে না, ঠিক আছে, কুয়াশা বেশি থাকে, সেই জায়গা থেকে, বা গ্রিক সভ্যতার লোকেরাও তাকিয়ে দেখেছে, তা দেখেনটা নয়, ওরাও তাকিয়ে দেখেছে। কিন্তু অ্যাস্ট্রোনমিতে জ্ঞান প্রাচীনকাল থেকে ভারত এবং আরব কান্ট্রিগুলো বেশি ছিল, ঠিক আছে, কারণ আর ওই মরুভূমি থেকে আকাশটা খুব ভালো দেখা যায়, ঠিক আছে। তো এটা মানুষের সেই প্রাচীন প্রবৃত্তি বলতে পারি, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষেরই প্রাচীন প্রবৃত্তি আকাশের দিকে তাকানো। নিজেকে যখনই ভাবি যে আমি কেন এলাম, আমাকে কে পাঠালো, কি দরকার ছিল আমাকে এই পৃথিবীতে আনার, এই সমস্ত নানা প্রশ্ন যখন জেগে ওঠে, তখন মানুষের সেই প্রবৃত্তি থেকে সে কিন্তু আকাশ দিকে তাকায়, ঠিক আছে। তো লেখকতায় ও ভাবছে যে তাহলে আমার উদ্দেশ্য কি, এত তো বিশাল বড় অন্ধকার জগৎ, হ্যাঁ, আমি তো এই সামান্য এইটুকু, আমার এখানে আসার প্রয়োজন কি, আমার অস্তিত্বের কারণ কি, নিজের অস্তিত্বটাকে ফিল করতে চাইছে কেন, ঠিক আছে। তখন দেখছে কি, দ্য স্টার রাইজ, তারারা লিখছে। এটা মানুষের অনেক দিনের বিশ্বাস, বা এখন আমরা বিশ্বাস করি যে তারারা আমাদের জন্য ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। তো এটা অনেক জ্যোতিষী বা থাকে না, তারা ভাবে কি যে তারারা হয়তো তাদের ভাগ্য নির্ধারণ করে দিয়ে গেছে, তাদের পরিণতি কি হবে সেটা হয়তো বলে দিয়েছে। এখন তারারা কি বলতো, অনেক প্রাচীন কাল থেকেই আছে, আমি আসার আগে কোটি কোটি বছর ধরে ওরা আছে, ওরা যেন দেখছে, বুঝতে পারছি, কোটি কোটি বছর ধরে আমাদেরকে দেখছে, এবং ওদের কাছে আমি তো সামান্য কয়েকটা দিনের জন্য, কয়েকটা মুহূর্তের জন্য। একটা তারার কাছে যে 300 কোটি বছর, 400 কোটি বছর বা 1000 কোটি বছর ধরে বেঁচে আছে, তার কাছে আমার জীবনকালটা কি বলতো, আমার জীবনকালটা এক ঝলক, মানে খুবই কম। সে যেন আমার কি পরিণতি সে যেন সব লিখে রেখেছে, তাই মনে হচ্ছে লেখকের। তো সেই জন্য বলছে স্টার্স রাইট, তারারা লিখছে। এবং তারপর লাইন বলেছে দেখ, আননোয়িং আর আন্ডারস্ট্যান্ড। এটা আবার কিরকম কথা হলো? আননোয়িং আর আন্ডারস্ট্যান্ড, না আমি বুঝতে পারছি না কি লিখছে। আননোয়িং মানে অজান্তে, আমাকে জানিয়ে লিখছে না যে তোর ভাগ্যে এই লিখলাম, তোর জন্য এই লিখলাম, তোর উদ্দেশ্য এই, তোর এই, এটা জানিয়ে লিখছে না, অজান্তেই, বা আমি বুঝতেও পারছি না কি লিখছে। দুটো মানেই হচ্ছে যে অজান্তে, বা আমার অজান্তে, বা আমি না জেনেই আমি বুঝতে পারছি। তাহলে এটা আমি লজিক দিয়ে বুঝতে পারছি না, সোজা কথা আমি লজিক দিয়ে বুঝতে পারছি না যে কি লিখছে, হ্যাঁ, কিন্তু আমার যে সহজাত প্রবৃত্তি আছে, ইনটুইশন, সেই সহজাত প্রবৃত্তি দিয়ে বুঝতে পারছি যে মনে হচ্ছে যেন ওরা কিছু একটা লিখছে আমার জন্য, ঠিক আছে, হ্যাঁ, লিখছে আমার জন্য না, শুধু মানব জাতির জন্য, সবার জন্য লিখছে, ঠিক আছে। বলছে আই অ্যাম টু রিটেন, হয়তো আমাকেও লেখা হচ্ছে, আমার সম্পর্কেও লেখা হচ্ছে, এই যে তারা লিখছে, আমার অজান্তে কিছু লিখছে, আমাকেও লেখা হচ্ছে। দুটো কথা বলা হচ্ছে এখানে, আমাকেও লেখা হচ্ছে, একটা হচ্ছে বাই স্টার হতে পারে, আবার বাই সামান। আমাকেও লেখা হচ্ছে মানে কি, দুটো, একটা হচ্ছে বাই তারারা হয়তো আমার জন্য কিছু লিখে দিচ্ছে প্যাসিভ ভয়েসে, আরেকটা কথা হচ্ছে যে আমি যে চিন্তা ভাবনা করছি, আমি যে ভাবছি, সেটা তো আমি লিখে রাখলাম, এই যে গত 4 লাইনে লিখে রাখলাম, সেইটা হয়তো কেউ পড়বে বা কেউ জানবে, তখন সেও কি করবে, লেখকের সম্পর্কে ভাবতে শুরু করবে, তাই না। তখন লেখকের সম্পর্কে সেও নিজেকে কি করতে পারবে, একাত্ম করে ফেলতে পারবে, যে না এইরকম চিন্তা তো আমারও মনে হচ্ছে, ঠিক আছে। তাই সেই জন্য বলছে আই অ্যাম টু রিটেন, আমাকেও লেখা হচ্ছে, ঠিক আছে।
অ্যাট দিস ভেরি মোমেন্ট, ঠিক এই মুহূর্তে, অ্যাট দিস ভেরি মোমেন্ট মানে ঠিক এই মুহূর্তে, হ্যাঁ, সামওয়ান স্পেল মি আউট, কেউ হয়তো আমার নামটা উচ্চারণ করছে। এইখানে একটা কথা বলতে, কেউ যেন আমার নামটা উচ্চারণ করছে, এই কেউ যেন বলতে কাকে বুঝিয়েছে বলতো? হ্যাঁ, এই রিডারদেরকে বলছে, পাঠকদেরকে বলছে, ঠিক আছে, পাঠকদেরকে বলছে। আর অ্যাট দিস ভেরি মোমেন্ট মানে বলতে চাইছে কবি যখন কবিতাটা লিখছে সেই মুহূর্তে নয়, সেই মুহূর্তে তো বটেই, আবার অ্যাট দ্য সেম টাইম তুই যখন, আমি যখন কবিতাটা পড়ছি সেই মুহূর্তেতেও বটে, সেই মুহূর্তেও দেখ তুই যখন এই কথাটা পড়লি কবিতাটা, তখনই তোর মাথায় কবির এই চিন্তাটা তোর মাথায় এলো না? তোরও আকাশের দিকে কথাটা মাথায় এলো, তোরও ওই গ্রহ নক্ষত্র কথায় মাথায় এলো, তোরও এই চিন্তাগুলো মাথায় এলো, এবং তোরও কবির কথা মাথায় এলো, এলো না? তো এই মুহূর্তে তুইও দেখ কবির কথাটা পড়ছিস না, কবির কথাটা স্পেল আউট করছিস না। আমি যখন কবিতাটা পড়ছিস তখন দেখ কবির নাম বললাম, কবির চিন্তার কথা বললাম, কবির আইডিয়া বললাম, এবং কবির সাথে তুইও কি করলি, নিজেকে একাত্ম করে ফেললি, ঠিক আছে? তো বলছে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট মানে তুই যখন কবিতাটা পড়ছিস তখন কথা বলছিস, তুই যখন কবিতাটা পড়ছিস সেই মুহূর্তে, সেই মুহূর্তে যেন মনে হচ্ছে সামওয়ান টেলস মি, সামওয়ান মানে তাহলে কি এখানে পাঠকরা, সামওয়ান যেন আমার কথাটা পাঠ করছে, আমার কথাটা বলছে, ঠিক আছে? এইবার কবিতাটার নামটা ব্রাদারহুড কেন? ব্রাদারহুড কেন কবিতাটার নাম? এক হচ্ছে, প্রথমত হচ্ছে যে ব্রাদারহুড কথাটার নামটা কেন দিল, তার কারণ হচ্ছে দেখ, ব্রাদারহুড কথার মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। যখন আমরা দুরকম ভ্রাতৃত্ববোধ হয়, এক হচ্ছে ধর ফ্যামিলি মেম্বার, তারা ভাই হয়, তাই তো? ধর তোর কাকা জ্যাঠার ছেলেরা, তোর মায়ের যদি আরো তোর সন্তান থাকে, তারা তোদেরকে, তাদের সঙ্গে তোর রিলেশন কি হয়? ব্রাদারহুডের রিলেশন হয়, ঠিক আছে? পরিবারের মধ্যে ব্রাদারহুডের রিলেশন হয়। আবার পাড়ার প্রতিবেশীর মধ্যেও ব্রাদারহুডের রিলেশনশিপ হয়। আবার দেখিস মুসলমানরা কি বলে, আমরা সব ভাই ভাই, সব ব্রাদারহুডের একটা ফিলিংস কিন্তু পুরো মুসলিম কমিউনিটির মধ্যে আছে, তাই না? তো এই ফিলিংসটা হয় কখন? যখন আমি একই আইডিয়া, একই মানে চিন্তা ভাবনা, একই রকম ভাবে যখন আমি নিজেকে একাত্ম করে ফেলবো কোনো বিষয়ের সঙ্গে, তখন তৈরি হবে ব্রাদারহুড, ঠিক আছে? বুঝতে পারছি? যখন আমরা একই আইডিয়ার সাথে যুক্ত হয়ে যাব, একই ব্যাপারের সঙ্গে যুক্ত হয়ে যাব, তখন তৈরি হবে ব্রাদারহুড। হলো? এইবার কবি কেন ব্রাদারহুডের কথা বলছে? তার কারণ হচ্ছে যে টলেমি বা টলেমির মতো যারা অ্যাস্ট্রোনমার ছিল, তারা কিন্তু একটা, তারা বা এখন আমরা এটা বুঝতে পারছি যে আমরা সবাই কানেক্টেড, উই আর অল কানেক্টেড, উই আর অল কানেক্টেড, আমরা সবাই কানেক্টেড। সূর্য, তারারা যেগুলো আছে, তারপরে গ্রহ, তারা, নক্ষত্র, মানুষ, এরা সব কিন্তু কানেক্টেড, একে অপরের সঙ্গে সবাই সম্পর্ক, তাহলে সবার মধ্যে সেই রিলেশনটা আছে, সম্পর্কটা আছে, এই জন্য এটা কবিতার নাম হচ্ছে ব্রাদারহুড। আর একটা দিক দিয়ে ভাবতে পারি, কবির যে আইডিয়াটা, এই আইডিয়াটা আমরা সবাই ভাবছি এবং কবির সঙ্গে নিজেকে কি করতে পারছি, একাত্ম করে ফেলছি, সেটাও ফিলিং করছি, এই জন্য এটাও হচ্ছে ব্রাদারহুড, এই ফিলিংসটা ব্রাদারহুডের ফিলিংস, ঠিক আছে? এবার তোদের বলছে স্যার কি করে এক হচ্ছে? সূর্যের সঙ্গে আমি কি কানেক্টেড? অতপ্রতভাবে কানেক্টেড। সূর্য উঠছে বলে তুই দিনে আলো পাচ্ছিস, সূর্য উঠছে বলে, সূর্য আছে বলে তুই বেঁচে আছিস, সূর্য আছে বলে গাছ খাবার করতে পারছে। তাই সূর্য থাকা এবং তোর সঙ্গে সূর্যের কানেকশন আছে কি নেই? আছে কি নেই? এবার বাকি তারাগুলো, সেগুলো হয়তো সূর্যের সঙ্গে কানেক্টেড বা অন্যভাবে কানেক্টেড, চাঁদের সঙ্গে কোনোভাবে কানেক্টেড। তো প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে কানেক্টেড। যেমন ইকোসিস্টেম বলা হয়, খাদ্য শৃঙ্খল বলা হয়, তো সেখানে তোরা দেখেছিস সব জায়গায় একে অপরের সঙ্গে আমরা কানেক্টেড। এর মধ্যে যদি একটা যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। হয়তো আমাদের সেগুলো আগে তো আমরা জানতাম, এই আমার সঙ্গে যে গাছের যে এত সম্পর্ক, আমার সঙ্গে গাছের যে এত রিলেশন, এত সম্পর্ক এবং জীবনের সম্পর্ক, সবচেয়ে বড় কথা, মানে তোরা এতদিন মানুষ কি জানতো যে গাছ আমার খাবার দিচ্ছে, খাবারের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু জীবনের সঙ্গে যে আমার সম্পর্ক, আমার একটা মুহূর্ত যে বেঁচে আছে গাছের জন্য, গাছও যে আমার জন্য এক মুহূর্ত বেঁচে আছে, এই সম্পর্কটা কিন্তু আমরা আগে জানতাম না, আগে কিন্তু জানতাম না, এখন কিন্তু আমরা জেনে গেছি। তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ডে এত গ্রহ তারা নক্ষত্রগুলো আছে, তাদের সঙ্গে যে মানুষের সম্পর্ক আছে, সেটা হয়তো এখন হয়তো সাইন্টিফিক্যালি অত বুঝতে পারছি না, কিন্তু আমরা যেটুকু পেয়েছি এখন তাতে তো বুঝতে পারছি অনেকটাই। সূর্যের সঙ্গে, চন্দ্রের সঙ্গে, এই মানুষের সঙ্গে যে কত সম্পর্ক সেটা বুঝতে পারছি আজকের দিনে, কিন্তু একটা টাইম মানুষ বুঝতে পারছে না গাছের সঙ্গে কতটা সম্পর্ক আমাদের। এখন সেটা কতটা ভালো করে বুঝতে পারছি যে গাছের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা। আমরা না থাকলে গাছ থাকবে না, গাছ না থাকলে আমরা থাকবো না।
ঠিক আছে, একে অপরের সঙ্গে আমরা খুব ক্লোজলি কানেক্টেড। তো এই কানেকশনটা, এই যে কানেকশন, এটাই হচ্ছে ব্রাদারহুড। এই কানেকশনটা কবি ফিল করছেন কার সঙ্গে, কার, ওই গ্রহ তারা নক্ষত্রগুলোর সাথে ফিল করছেন। তো এই জন্য কবিতার নাম হচ্ছে ব্রাদারহুড। বল বুঝতে পারলি? একটু আধ্যাত্মিক কবিতা।